আওয়ামী লীগ করে আওয়ামী লীগের কর্মী তারা কি যা যাবো না তারা মঙ্গল গ্রহের প্রাণী? চট্টগ্রামে মাইকিং করে অলরেডি ঘোষণা দিচ্ছে যারা আওয়ামী লীগ করে তাদের কাছে যেন ভাষা ভাড়া না দেওয়া হয়। আর ঢাকা ডিএমপি কমিশন অলরেডি ঘোষণা দিচ্ছে যে একজন কর্মী আওয়ামী লীগকে ধরে দিতে পারলে 5,000 টাকা পুরস্কার। আচ্ছা বলেন তো আমরা কোন জমানাত আছি? বাংলাদেশের ইতিহাসে এরকম নিকৃষ্ট কোন স্বৈরাচার শাসক কি বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে? আর এই দেশের কিছু সুশীল সমাজ আছে, ডাক্তার জায়েদের মতো কিছু সুশীল কবিশ আছে, আমাদেরকে বলে আমরা নাকি স্বৈরাচার, আমরা কি ব্যাজিস্ট। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় তাহলে এখন যারা এই সমস্ত কাজগুলো করে তারা কি? আপনি একটু জবাব দেন তো ভাই। শেখ হাসিনার সময় অনেকে অভিযোগ করেছিলেন দেশের রাজনৈতিক পরিসর একেবারে নেই, বিরোধীদের কণ্ঠ রোধ করা হয়, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী কথা বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। তিনি কতটা লোভী, কতটা ধ্বংস করেছেন এই দেশকে, সেটি নিয়ে কিছু কথা শেয়ার করব। আপনারা সবাই জানেন, তারপরেও বলবো। আর বলবো যে বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা ভবিষ্যতে কি করবেন, তাদের কি অবস্থাটা হবে, সেটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থামবে টাটার ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজকের ভিডিওটির মেইন বিষয়টি কোন রাজনীতির কোন দিককে ইঙ্গিত করতেছে এবং আবার ক্ষমতায় কারা আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বলে সেই সম্পূর্ণ ভিডিও দেখে আসি। শেখ হাসিনার সময় অনেকে অভিযোগ করেছিলেন দেশের রাজনৈতিক পরিসর একেবারে নেই, বিরোধীদের কণ্ঠ রোধ করা হয়, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কি সেই পরিসর রয়েছে? অনেকে বলছেন যে সরকারের আমলে দেশের সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হয় সেই দেশে সুষ্ঠু পরিস্থিতি যে একেবারে নেই সেটা বলাই বাহুল্য। পাশাপাশি ইউনূসের স্নেহধন্য দল এনসিপিও এখন গভীর রাজনৈতিক সংকটে। বলা হচ্ছে গণপরিষদ, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল মিলেমিশে একটা দল হয়ে যাবে। কেন এমন পরিস্থিতি? এই রাজনৈতিক দলগুলি কি জনসমর্থন পাচ্ছে না, নাকি তারা একা কাজ করতে পারছে না? আর এর জেরে সুবিধা পাবেন মোহাম্মদ ইউনূস? শোনা যাচ্ছে এনসিপি, গণপরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরপর একটি দল হয়ে যাবে। অনেকদিন ধরেই এমন বক্তব্য ভেসে আসছিল, এখন সেটা নিয়ে অনেকেই আলোচনা করছেন। নির্বাচনের হাওয়া বইছে বাংলাদেশে, বিভিন্ন রাজনৈতিক দল জোট বাঁধার চেষ্টা করছেন। এর মধ্যেই একীভূত হওয়ার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি, গণপরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের উদ্দেশ্য রাজনীতির মাঠে তারুণ্যের শক্তিকে এক করে শক্তিশালী অবস্থান গড়ে তোলা। এনসিপি ও গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট অনেকটা একরকম। এনসিপি তৈরি হয় 2024 সালের কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, অন্যদিকে 2008 সালে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৈরি হয় গণ অধিকার পরিষদ। এমনকি জাতীয় নাগরিক পার্টির বহু নেতা গণপরিষদের একসময় নেতা ছিলেন। বাংলাদেশের একটি গণমাধ্যম খবরে বিষয়টিকে নিয়ে এসেছে। তারা বলছে এই আলোচনা শুরু হয় যখন নুরুল হক নূর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তাকে দেখতে যান নাহিদ ইসলাম। তখনই নাকি দুই দলের নেতাদের মধ্যে সংগঠন এক করা নিয়ে আলোচনা হয়েছে। এমনকি গণপরিষদ থেকে এনসিপিতে যোগ দেওয়া এক নেতা বলেন একীভূত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিক আলোচনার মধ্যে নেই, সুনির্দিষ্টভাবে কিছুই আলোচনা হয়নি এখনো পর্যন্ত। এমনকি জানা যায় ডাকসু, জাকসু, বাকচাষের হারের পর জাতীয় নাগরিক পার্টি একটু চাপেই রয়েছে। তাই তারুণ্যের দুটি দল যদি এক হতে পারে তাহলে এই দলটিকে কেন্দ্র করে নির্বাচন জোট হতে পারে। দেশের রাজনীতিতে এটা দরকার। ভিতরে ভিতরে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এমনকি দুই দলের একাধিক নেতা নাকি বলছেন একীভূত দলের নাম হবে এনসিপি, তবে কাঠামোগতভাবে কিছু পরিবর্তন আসবে। গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনাও চলছে বলে স্বীকার করেছেন এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা। তবে এই মুহূর্তে এই নিয়ে নাম প্রকাশ করে কিছু বলতে চাইছেন না তারা। তবে এটা স্পষ্ট হচ্ছে ডাকসু, জাকসু নির্বাচনের পর এই রাজনৈতিক দলগুলি বিকল্প কিছু ভাবছে, আর সেটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এদের সঙ্গে পরবর্তীকালে বেশ কিছু রাজনৈতিক দল এক হতে পারে। তবে এই বিষয়ে বাংলাদেশের একজন রাজনৈতিক বিশেষজ্ঞ আনিস আলমগীর তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন শূন্য যতগুলি পাশাপাশি থাকুক না কেন ফলাফল কিন্তু শূন্যই হয়। এমনকি অনেক বিশেষজ্ঞ বলছেন একটি রাজনৈতিক দল শক্তিশালী হতে গেলে মানুষের গ্রহণযোগ্যতা সবার আগে পেতে হয়, কিন্তু সেক্ষেত্রে কি আদৌ হয়ে উঠেছে এই দলগুলি? এনসিপি এখনো নিবন্ধনই পায়নি, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ছিল আর থাকবে। ফলে এখন দেখার যে আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় সেটা আদৌ সত্যি হয় নাকি। সুপ্রিয় সুধী,
যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি এটা একটা চলমান ইতিহাস। এখন 1971 সালে যে মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে, সেই রাষ্ট্রটি এখন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যেটি অনেকটা ক্যান্সারের মতো। এখন প্রথম দিকে ক্যান্সার যখন পৃথিবীতে আবিষ্কার মানুষ বুঝতে পারে ক্যান্সার নামক একটি রোগ আছে, এটা ছিল মরণ ব্যাধি, অর্থাৎ এই রোগ যদি কারো হতো মৃত্যুটা অবধারিত ছিল। পরবর্তীতে বিজ্ঞানীদের অক্লান্তিক পরিশ্রমে গত 50 থেকে 70 বছরের মধ্যে ক্যান্সার রোগের নানাবিধ চিকিৎসা বেরিয়েছে। এখন ক্যান্সারের বিভিন্ন স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। 4th স্টেজে যদি কোনো ক্যান্সার ধরা পড়ে তাহলে সেই ক্যান্সার আর সারানো যায় না, মৃত্যু অনিবার্য। কিন্তু বাংলাদেশে যে ক্যান্সারে আক্রান্ত, সেই ক্যান্সারটি প্রাথমিক স্টেজে আছে। এই প্রাথমিক স্টেজে এই ক্যান্সারটির নাম হচ্ছে ডক্টর ইউনূস নামের একটা সরকার। এই ক্যান্সারের নাম হচ্ছে সমন্বয়ক নামের সন্ত্রাস। এই ক্যান্সারের নাম হচ্ছে এনসিপি নামে পরগাছা। এই ক্যান্সারের নাম হচ্ছে 1971 সালের ঘাতক দালাল, যারা রাজাকার আল বদর আল শামস বাহিনী করে বাংলার নারীকে দর্শন করেছে, বাংলাদেশকে দর্শন করেছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়েছে, 1 কোটি মানুষকে সীমান্তের ওপারে দেশান্তরিত হতে বাধ্য করেছে, আগুন জ্বালিয়েছে গ্রামকে গ্রাম, অসংখ্য মানুষকে হত্যা করেছে।